আজ আমি দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটি থেকে পড়াবো। যদিও আমরা এই বইটি থেকে ইতিপূর্বে গানের ধারা, বাংলা গানের ধারার ইতিহাস পড়েছি। আজকে আমরা তার দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায় হলো বাঙালির চিত্রকলা। বাঙালির চিত্রকলার ইতিহাস সম্পর্কে বলতে গেলে বাংলার প্রথমেই বলতে হয় বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন বলতে আমরা চিহ্নিত করতে পারি পাল রাজা প্রথম মহিপাল দেবের শাসনের সময় নালন্দা বিহারে লেখা অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামের তালপাতার পুঁথির 12টি রঙিন ছবিকে। এর সময়কাল আনুমানিক 983 খ্রিস্টাব্দ। কিন্তু মনে রাখা প্রয়োজন যে বাঙালি শিল্পচর্চার নিদর্শন এর আগেও চিহ্নিত হয়েছে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে আমরা পাণ্ডু রাজাদের ঢিবি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে নানা রকম নকশা আঁকা মৃৎপাত্র। 3000 বছরের প্রাচীন হরপ্পা সভ্যতার সমগোত্রীয় তাম্রপ্রস্তর যুগের এইসব মৃৎপাত্রের মধ্যে দুটি এমন মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে যেখানে কালো রঙের ওপর ধূসর রেখায় আঁকা মাছ, ময়ূর ও সাপ এবং সেই চিত্রশৈলী রীতিমতো পরিশীলনের ছাপ রয়েছে। তাহলে এই হলো এই চিত্রকলা চর্চার বা ছবি আঁকার প্রথম পর্যায়ের একটা সূচনা। এরপর আমরা আলোচনা করি বা মনে করতে পারি আলোচ্য একটি যুগ হলো পাল ও সেন রাজাদের আমল। এই পাল ও সেন রাজাদের রাজত্বকালে এই যে প্রথমে যে পুঁথিচিত্র, সেই যে তালপাতার পুঁথি, এই পুঁথিচিত্রের ধারাটি অবলুপ্ত হয়ে যায়নি, বরং তা পরবর্তী আরও 200 বছর ধরে তার অস্তিত্ব ছিল। এর পরবর্তীকালে আমরা সুলতানি আমলে চিত্রকলা চর্চার একটা বিশিষ্ট ধারা লক্ষ্য করতে পারি। আমরা দেখি যে চতুর্দশ শতকের শেষ বা পঞ্চদশ শতকের শুরুতে সুলতানদের দরবারে এক নতুন ধারার অনুচিত্র অনুশীলন শুরু হয়। আচ্ছা, কোরআনের পাতাকে উজ্জ্বল রঙে সজ্জিত করার মধ্য দিয়ে এক ধরনের চিত্রকলার বিকাশ এই সময় লক্ষ্য করা যায়। আমরা মুঘল চিত্রকলার ইতিহাস সম্পর্কে সকলেই অবগত আছি। আমরা জানি যে ভারতীয় চিত্রকলার ইতিহাসে দীর্ঘ স্থান জুড়ে রয়েছে এই মুঘল চিত্রকলা। আকবরের পৃষ্ঠপোষকতায় এবং জাহাঙ্গীরের ভালোবাসায় এই চিত্রকলা চর্চার চূড়ান্ত উন্নতি হয়। শাহজাহানের স্থাপত্যপ্রীতির কথা আমরা সকলেই জানি, কিন্তু এই চিত্রকলার চর্চার অবনতি শুরু হয় অরঙ্গজেবের আমলে। মুঘল চিত্রকররা এরপর জীবিকা হারিয়ে বা এই দরবারগুলো থেকে নিজস্ব আসনচ্যুত হয়ে এরা পাহাড়ি রাজ্যগুলোতে, অযোধ্যার রাজধানী লখনৌতে এবং বাংলার মুর্শিদাবাদে ছড়িয়ে পড়লেন। বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁ চিত্রকলার বিশেষ অনুরাগী না হলেও মহরম আর খাজা খিজির এই উৎসব উপলক্ষে মুর্শিদাবাদকে আলোকসজ্জায় সাজিয়ে তুলতেন। এই আলোকসজ্জার প্রয়োজনে দিল্লির শিল্পীরা অভ্রফলকে লণ্ঠনের চিত্রের কাজে নিয়োজিত হলেন। এই লণ্ঠনে আঁকা হতো লতা, বৃক্ষ, অন্যান্য নানা নকশার অলঙ্করণ। আবার কখনো দেখা যেত কোরআনের উদ্ধৃতি। একেই আমরা বলি চিত্রকলার মুর্শিদাবাদী শৈলী। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নবাব আলীবর্দী খাঁর আমলে কয়েকটি চিত্রকলার নমুনা এখানে তোমাদের বইতে দেওয়া রয়েছে। তাহলে এই যে মুঘল চিত্রকলার চিত্রশিল্পীরা যখন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল, তারা বাংলাদেশেও এসে স্থান পেল মুর্শিদাবাদে, এবং তার হাত ধরেই এই মুর্শিদাবাদ শৈলীর সূত্রপাত হলো। এরপর আমরা করব সেটা হচ্ছে কোম্পানি শৈলী। সিরাজের পর মির্জাফর নবাব হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের আনুকূল্য লাভ করেন এইসব মুর্শিদাবাদ শৈলীর শিল্পীরা।
মীর কাসিমের সময় লখনৌয়ের আগমন ঘটল মুর্শিদাবাদে। আবার একই সঙ্গে শুরু হলো পাশ্চাত্য চিত্ররীতির মিশ্রণ। এর ফলে তৈরি হলো কোম্পানি শৈলী নামে একটি নূতন শৈলী। কোম্পানি শৈলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় এই ইসলামিক রীতি এবং পাশ্চাত্য রীতি এই উভয় ধরনের শৈলীর মিশ্রণে একটি নতুন শৈলীর সৃষ্টি হলো। শৈলী কথাটির অর্থ হচ্ছে স্টাইল। চিত্ররীতির একটি নতুন ধারা তৈরি হলো, যেটাকে আমরা বলছি কোম্পানি রীতি। আমরা এই সময়ে আরেকটি বিষয়ে দিকে আলোকপাত করব। স্থানীয় শিল্পীরা এই যে ছবি আঁকতেন, এই প্রথম দিকে তারা গুয়াশ বা অস্বচ্ছ জল রঙের ছবি আঁকতেন। পরে তারা স্বচ্ছ জল রঙের ছবি আঁকতে শুরু করেন। এই যে গুয়াশ, হ্যাঁ, এই যে চিত্ররীতি, এটা তোমাদের ছোট প্রশ্ন আসে, তোমাদের ছোট প্রশ্ন হিসেবে মনে রাখতে হবে। স্থানীয় শিল্পীরা এই গুয়াশ রীতিতে ছবি আঁকতেন। তাহলে গুয়াশ রীতিটি কি? অস্বচ্ছ জল রঙে আঁকা ছবি। যদিও তারা পরবর্তীকালে স্বচ্ছ জল রঙের ব্যবহার করতে শিখেছিলেন, কিন্তু একে আমরা এই গুয়াশ রীতিটি হচ্ছে অস্বচ্ছ জল রঙে আঁকা ছবি। এরপর আমরা বাংলার লোকশিল্পের একটা বিখ্যাত ধারার সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে পট শিল্পের ইতিহাস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের। অভিধানে পট শব্দটির অর্থ হচ্ছে চিত্র। এই যে দেখো, তোমাদের বইতে দু ধরনের পট লেখা, পটের ছবি তোমাদের দেওয়া হয়েছে। একটা হচ্ছে মাটির সরায় আঁকা পট, আবার কোনোটি কাপড়ে জড়ানো পট। এরকম নানা রকম পটের ব্যবহার আমাদের দেশে প্রচলিত ছিল। লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম হলো পট। বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধদেবের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প নিয়ে তৈরি করা পট প্রদর্শন করতেন। কখনো কাপড়ের ওপর কাদামাটি, কখনো বা গোবর মিশ্রিত প্রলেপের সঙ্গে আঠা মিশিয়ে জমিন তৈরি করে পট অঙ্কিত হতো। এই পট নিয়ে শিল্পী নিজে সঙ্গীত পরিবেশনও করতেন। সপ্তম শতকের গোড়ায় রচিত হর্ষচরিতে পটুয়াদের কথা আছে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে পট শিল্প বিস্তার লাভ করে। তাহলে মাটির সরায় যে পট, মূলত সেটি দেবদেবীদের, কিন্তু এরকম লোকগাথামূলক পট যেটি কাপড়ে জড়ানো পট, সেই পটের মাধ্যমে কথকতার আসন বসতো একটা সময়ে, সেই পটও প্রচলিত ছিল। তোমরা দেখতে পারো ঠিক তার পরের পৃষ্ঠায় এরকম মেদিনীপুরের জড়ানো পট, হ্যাঁ, মানে কাপড়ে জড়ানো পটের একটা চিত্র এখানে দেওয়া আছে। কয়েকটি প্যানেলে ক্যানভাস ব্যবহার করে পটুয়ারা কোনো কাহিনী ফুটিয়ে তুলতেন। কাহিনীগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ছিল পৌরাণিক অথবা লোকগাথা ভিত্তিক। আমাদের দেশে মূলত বেদে সম্প্রদায়ের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে গানের সুরে এইসব পটের কাহিনী বর্ণনা করতেন। বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বাংলার মানুষের কাছে বিনোদনের অন্যতম উপাদান ছিল এই পটের গান। তবে এই পট শিল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বা প্রসিদ্ধ ছিল কালীঘাটের পট। এই যে তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ কালীঘাটের পটের একটা চিত্র, এই যে নিচের ছবিটি দেওয়া রয়েছে। এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল, বলা হয় প্যারিসেও নাকি কথিত আছে প্যারিসেও কালীঘাটের পট বিক্রি হয়েছিল এবং স্বয়ং পিকাসো এই পট কিনে নিয়েছিলেন। এই মোহন্ত ও এলোকেশী এই পট শিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ। যদিও এই যে ছবিটি তোমাদের দেওয়া আছে কালীঘাটের পট হিসেবে, সেটি মা যশোদার ছবির বর্ণনা। এরপর বাংলা শিল্প শিক্ষার ইতিহাসের একটা বিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। দেখো, কলকাতা শহরে ইউরোপীয় রীতির চিত্রকলা চর্চার জন্য 19 শতকের মাঝামাঝি থেকে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হতে শুরু করলো, যার মধ্যে প্রথম হিসেবে আমরা পাচ্ছি 1839 সাল নাগাদ প্রতিষ্ঠিত হলো মেকানিক্যাল ইনস্টিটিউট। বিখ্যাত শিল্পী কোলসওয়ার্দি গ্রান্ট এখানে সপ্তাহে 2 দিন নির্মিতিমূলক বুনিয়াদি আঁকা শেখাতেন এবং অঙ্কন বিদ্যাকে এখানে যাবতীয় শিক্ষার ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খুব অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি
1851 সালে লন্ডনে গ্রেট এক্সিবিশনে প্রদর্শিত ভারতীয় চিত্রকলার নিদর্শনগুলি ইউরোপীয় শিল্পমহলে সাড়া ফেলায় এদেশের শিক্ষিত মানুষের মনে আবার শিক্ষার প্রতি আগ্রহ জন্মায়। এর ফলে 1854 সালে সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট গঠিত হয়। এই সোসাইটিতে ছিলেন হডসন প্রাট, রাজেন্দ্রলাল মিত্র প্রমুখ। আচ্ছা, বেসরকারি উদ্যমে কলকাতায় দি ক্যালকাটা স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্থাপিত হয়, আর এরপর 1865 সালে সেটি সরকার অধিগ্রহণ করে এবং নাম হয় গভর্নমেন্ট স্কুল অফ আর্ট। হেনরি হোভার লক 1864 থেকে 1882 পর্যন্ত আর্ট স্কুলের পরিচালনায় বাংলায় আধুনিক শিল্প শিক্ষার ভিত্তি স্থাপন করেন। আচ্ছা, এরপর আমরা দেখি আর্নেস্ট বিনকিন্ড হ্যাভেল সরকারি আর্ট স্কুলের অধ্যক্ষ পদে যোগদান করেন 1896 খ্রিস্টাব্দে। বাংলা চিত্রচর্চার ক্ষেত্রে এই হ্যাভেলের যোগদান অনেকটাই যেন নতুন পথের সন্ধান দিল। আর্ট স্কুলে এতদিনের চর্চায় প্রাধান্য ছিল ইউরোপীয় চিত্রকলা, কিন্তু স্বদেশি চিত্রকলার বিকাশে যে এই ইউরোপীয় চিত্রকলার অনুসরণের মাধ্যমেই ঘটতে পারে তা কিন্তু এই হ্যাভেল সাহেবই প্রথম আমাদের জানান। এরপর জুবিলি আর্ট একাডেমি প্রায় 2.5 দশক এই চিত্রকলার ইতিহাসে সক্রিয় ছিল। এই প্রতিষ্ঠানের অসামান্য কিছু প্রতিভাবান শিল্পী জন্ম দিয়েছিল, যেমন হেমেন্দ্রনাথ মজুমদার, অতুল বসু, বসন্ত গঙ্গোপাধ্যায় প্রমুখ। এর আগে অবশ্য আলোক চিত্রকর মন্মথনাথ চক্রবর্তী 1893 সালে দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট স্থাপন করেন। বর্তমানে আরেকটি স্কুল যেমন দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ নামে প্রতিষ্ঠানটি দমদমে অবস্থিত, সেটি স্থাপিত হয়েছিল। এখানকার এই সমস্ত প্রতিষ্ঠানের অনেক প্রখ্যাত সমস্ত ছাত্ররা ছিলেন। 1907 সালে অবনীন্দ্রনাথ কয়েকজন গণ্যমান্য বাঙালি ও ইংরেজ শিল্পরসিককে একত্রিত করে প্রতিষ্ঠা করেন সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। আচ্ছা, এখানেও কিন্তু ভাস্কর দেবীপ্রসাদ রায়চৌধুরী এই প্রতিষ্ঠান থেকে পাঠ নিয়েছিলেন। এরপর অবনীন্দ্রনাথ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের উদ্যোগে সেখানে বিচিত্রা ভবনে একটি শিল্প বিদ্যালয় খোলেন। তাহলে শিল্প শিক্ষার প্রাতিষ্ঠানিক যে একটা ইতিহাস সেটা আমরা দেখলাম, বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের যে চিত্রকলা চর্চার একটি উদ্যম সেটি আমরা দেখলাম। যদি এখান থেকে কোনো বড় প্রশ্ন তোমাদের করতে হবে না, তোমরা কেবলমাত্র এই প্রতিষ্ঠানগুলির নাম এবং প্রতিষ্ঠাতার নাম মনে রাখবে, তাহলেই চলবে। এবার আমরা আলোচনা করব শান্তিনিকেতনের চিত্রকলার চর্চার ইতিহাসে গুরুত্ব। শান্তিনিকেতন তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে চিত্রকলা, স্থাপত্য, সঙ্গীত সমস্ত ধারার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। শান্তিনিকেতনে 1902 সালে বিশ্বভারতীর সূচনা ঘটে রবীন্দ্রনাথের হাতে। 1919 সালে একটি পূর্ণাঙ্গ শিল্প শিক্ষালয় স্থাপিত হয় বিশ্বভারতীর অংশ হিসেবে। কলাভবন নামে বাংলার শিল্প ইতিহাসে তার স্থায়ী আসন। তাহলে কলাভবন কিন্তু আজও তার নীরবে তার এই শিল্প চর্চার ইতিহাসে তার অবদান রেখে চলেছে। নন্দলাল বসুকে রবীন্দ্রনাথ এই শিক্ষালয়ের আচার্য হিসেবে আমন্ত্রণ করে নিয়ে আসেন। নন্দলাল বসুর পরিচালনায় কলাভবন এদেশের ঔপনিবেশিক শিল্প শিক্ষার পদ্ধতিকে অতিক্রম করে সৃজনশীল ও মৌলিক শিল্প শিক্ষার কেন্দ্র হয়ে উঠেছিল। 1951 সালে নন্দলাল বসু অবসর নেওয়ার পর কিছু পরেই কেন্দ্রীয় সরকার দ্বারা এই কলাভবনটি অধিগৃহীত হয়। কলাভবনে একাধিক বিখ্যাত ছাত্র রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ, সত্যজিৎ রায়, আরও বহু লোক। কলাভবনে একাধিক উল্লেখযোগ্য শিক্ষকরাও ছিলেন। লালু প্রসাদ সাউ, সোমনাথ, শিল্পী যোগেন চৌধুরী, এরা সকলেই। তাই বাংলার শিল্পচর্চার ইতিহাসে শান্তিনিকেতনের অবদান কিন্তু অনস্বীকার্য আমরা বলতে পারি। এবারে আমরা বাঙালি শিল্প চর্চার ইতিহাসে, বিশেষত চিত্রকলার ইতিহাসে যার নাম আমরা অনস্বীকার্য এবং যার নাম না উল্লেখ করলে চলে না, তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ
ঠাকুর। এই যে দেখো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, অবনীন্দ্রনাথ ঠাকুর, শেষ শয্যায় শাহজাহান। শাহজাহান এখানে শেষ শয্যায় শায়িত, দূরে তাজমহল দেখা যাচ্ছে, সেইখানে তিনি রয়েছেন। এই চিত্রটি তার একটি বিখ্যাত চিত্র। তাই অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এবং তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গীয় চিত্র রীতির জনক হিসেবে তাকে আমরা মানি। একই সঙ্গে আধুনিক ভারতীয় চিত্রকলার পুরোধাও তিনি। চিত্রকলার জগতে ইউরোপীয় রীতির পাশাপাশি ভারতীয় বা প্রাচ্য শিল্পরীতির যে বিরাট ভূমিকা থাকতে পারে, অবনীন্দ্রনাথই প্রথম তিনি প্রকাশ করলেন। অবনীন্দ্রনাথের বাবা গুণেন্দ্রনাথ, দাদা গগনেন্দ্রনাথ ছবি আঁকা শিখেছিলেন নিয়ম মতো। তাঁর জ্যাঠামশাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পেন্সিল ড্রয়িংয়ের প্রতিকৃতি আঁকার জন্য সুপরিচিত। তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে তোমরা বাড়ির কাছে আরশিনগর কবিতা পড়েছিলে, সেখানে লালন ফকিরের কথা বলেছিলেন। এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরই লালন ফকিরের একটি প্রতিকৃতি বা পোর্ট্রেট তিনি অঙ্কন করেছিলেন, পেন্সিল স্কেচ ছিল সেটি, এবং লালন ফকিরের এক এবং একমাত্র প্রতিকৃতি সেটি। আচ্ছা, এবার দেখো অবনীন্দ্রনাথ নিজেও প্রথম দিকে রীতিমতো ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং এবং জল রঙের কাজ শিখেছিলেন বিদেশি শিল্পীদের কাছে। এর কিছুদিন বাদে তার হাতে আসে আইরিশ ইলুমিনেশন বা মুঘল মিনিয়েচারের কিছু নিদর্শন। মানে এই আইরিশ কিছু ছবি এবং মুঘল মিনিয়েচারের কিছু ছবি তিনি দেখতে পান, তার হাতে আসে, এবং দুয়ের দ্বারা তিনি এত বেশি প্রভাবিত হয়েছিলেন যে তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি কোন ধারাটিকে অবলম্বন করবেন। তার কাকা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর উপদেশ অনুযায়ী তিনি বৈষ্ণব পদাবলীকে বিষয় করে চিত্রচর্চা শুরু করলেন। তিনি বিখ্যাত কয়েকটি ছবি আঁকলেন, তার মধ্যে হলো শ্বেত অভিসারিকা, কৃষ্ণলীলা, এই দুটি সিরিজ মানে অনেকগুলি ছবি তিনি এই পর্যায়ের এঁকেছিলেন। অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জল রঙে, ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনায়। কিন্তু এই ওয়াশ জাপানিজ ওয়াশ পদ্ধতির মতো নয়, এটি অবনীন্দ্রনাথের একটি আবিষ্কার, যেখানে তিনি ছবিটিকে বারবার ধুয়ে সম্পূর্ণ রূপ দিতেন। তাহলে আমরা দেখি যে এই ওয়াশ পদ্ধতির কথা তোমরা নিশ্চয়ই একটু আগে গুয়াশ পদ্ধতির কথা শুনলে, আর এটি হচ্ছে ওয়াশ পদ্ধতি। তবে জাপানিজ ওয়াশ পদ্ধতি আলাদা, আর অবনীন্দ্রনাথ যে ওয়াশ পদ্ধতি ব্যবহার করতেন সেটি কিন্তু আবার আলাদা। আবার পরবর্তীকালে তিনি মুঘল মিনিয়েচারের দিকে হাত বাড়ালেন, যার প্রমাণ তার এই ছবিটি, যেটি নিদর্শন হিসেবে তোমাদের বইতে দেওয়া রয়েছে। অবনীন্দ্রনাথের বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে কচ ও দেবযানী, এটি একটি মুরাল, ভারত মাতা, অশোকের রানী, কাজরি নৃত্য, দেবদাসী ইত্যাদি। অন্তিম শয্যায় শাহজাহান ছবিতে দেখা যায় বৃদ্ধ অসহায় সম্রাট তাজমহলের দিকে চেয়ে রয়েছেন, যেটি এই ছবি। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর, যাকে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয়, সেটা বড় প্রশ্ন হিসেবে তোমাদের করতে হবে। এই ঠাকুর বাড়িরই অপর আরেকজন চিত্রকর, তিনি হচ্ছেন গগন ঠাকুর বা গগনেন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের দাদা। এই যে লেখা আছে গগনেন্দ্রনাথ হচ্ছেন দাদা। তার সম্পর্কে গগনেন্দ্রনাথ কিছুদিন হরিচরণ বসুর কাছে ছবি আঁকার পাঠ নেন। পরে জাপানি শিল্পী টাইকান আর হিশিদার কাছে জাপানি কালি, তুলি আর ওয়াশের কাজ শিখেছিলেন। এই পদ্ধতিতে তার 12টি কাকের ছবি নিয়ে 12 ইঙ্ক স্কেচেস নামে একটি অ্যালবাম প্রকাশিত হয়। এগুলো বড় প্রশ্ন হিসেবে করার দরকার নেই, তবে এই যে ছবির নাম, এগুলো একটুখানি আমাদের মনে রাখতে হবে। এরপর যাকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তিত্ব যাকে শিল্প সাহিত্য কোনো পর্যায়ে আমরা বাদ দিতে পারি না। রবীন্দ্রনাথের চিত্রচর্চা শুরু হয় প্রৌঢ় বয়সে। পূরবী কাব্য রচনার সময় পাণ্ডুলিপির কাটাকুটিকে খেলার ছলে চিত্র বিচিত্র করতে করতেই তার চিত্রশিল্পের জগতে পদার্পণ। বীজ থেকে যেমন মহিরুহের জন্ম হয়, তেমনি তার পাণ্ডুলিপির কাটাকুটি ধীরে ধীরে অন্যরকম আকার ধারণ করে। আচ্ছা, তাহলে শেষ বয়সে এসে তার এই যে নতুন ভালোবাসা ছবি আঁকা, সেটা
তাকে আবিষ্ট করে রাখে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি, যদিও এটা পাণ্ডুলিপির কাটাকুটির আঁকা নয়, কিন্তু তার প্রথম পর্যায়ের আঁকা হাতে করি বা সূত্রপাত হয়েছিল এই পাণ্ডুলিপিতে কাটাকুটির মাধ্যমে। তার এই যে ছবি চিত্রকলা বা চিত্রচর্চার যে একটা পর্যায় বা ধারা, সেটাকে আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়ে অবশ্যই পাণ্ডুলিপিতে তার কাটাকুটি, দ্বিতীয় পর্যায়ে সেই কাটাকুটিতেই এলো জন্তু বা লতাপাতার আভাস, তৃতীয় পর্যায়ে আরও স্পষ্ট হয়ে এলো সেই সব অবয়ব, আর চতুর্থ পর্যায়ে তিনি শুরু করলেন ছবি আঁকতে। চতুর্থ পর্যায়ে ছবি কিন্তু বিচ্ছিন্ন, অ্যাবস্ট্রাক্ট। আর পঞ্চম পর্যায়ে হয়ে উঠল প্রাকৃতিক বিষয়, জন্তু, মানুষের শরীর, বিশ্ব প্রকৃতি ইত্যাদি। বিদেশি পেলিকান কালি ছিল রবীন্দ্রনাথের ভীষণ প্রিয় রং, কারণ তিনি মনে করতেন এই ধরনের কালিতে এক ধরনের আলোর ছটা বা দ্যুতি ছিল। তাই রবীন্দ্রনাথের এই যে শিল্পচর্চা, যা তিনি প্রথমে শুরু করেছিলেন খানিকটা খেলার ছলে, কিন্তু পরবর্তীকালে একটি সিরিয়াস শিল্পচর্চায় পর্যবসিত হলো, এবং রবীন্দ্রনাথও খুব তার এই নতুন ভালোবাসাকে খুব আপন করে নিলেন এবং ভীষণভাবে তার দ্বারা প্রভাবিত হলেন। রবীন্দ্রনাথকে চিত্রশিল্পী হিসেবে আমরা বলতে পারি স্বশিক্ষিত। তিনি নিজেই শিখেছিলেন। হ্যাঁ, সেরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার শিল্পচর্চার ক্ষেত্রে ছিল না। এরকমই রবীন্দ্রনাথের মতো আরেকজন স্বশিক্ষিত শিল্পী, যিনি আবার এক ঠাকুরবাড়িরই এক কন্যা, তিনি হলেন সুনয়নী দেবী। সুনয়নী দেবী সম্পর্কে আমরা একটু ছোট করে আলোচনা করব, বড় প্রশ্ন তেমন করার দরকার নেই। তবু আমরা দেখি যে তিনি গগনেন্দ্র এবং অবনীন্দ্রনাথের ছোট বোন। দাদাদের দেখা দেখি তিনিও ছোটবেলা থেকে চিত্রচর্চার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেন। তবে নব্যবঙ্গীয় শিল্পচর্চার খুব নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি কখনোই তাদের শৈলীকে সেভাবে অনুসরণ করেননি। এই দেখো, এখানে যে একটি ছবি দেওয়া রয়েছে, সেই ছবিটি সুনয়নী দেবীর আঁকা। এই ছবিটির নাম তিনি দিয়েছেন রাধা। সুনয়নী দেবীর কয়েকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছেন মা যশোদা, বাউল, নেপথ্যে, হ্যাঁ, তার চিত্রগুলির মধ্যে অন্যতম। তবে মূলত তিনি জল রঙের মাধ্যমে কৃষ্ণলীলা ও রামায়ণ মহাভারতের চরিত্র অবলম্বন করে চিত্র রচনা করেছিলেন। তাই ঠাকুরবাড়ির এই চিত্র হিসেবে আমাদের রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ এবং সুনয়নী দেবী, এদের নাম আমরা পাই। এবার আমরা একটু আগে যখন শান্তিনিকেতনের শিল্পচর্চার কথা আলোচনা করতে গিয়ে শিল্পী নন্দলাল বসুর কথা বলেছিলাম, তিনি যেমন প্রথিতযশা একজন শিল্পী, তবে শিল্পচর্চার ইতিহাসে, বাঙালির শিল্পচর্চার ইতিহাসে যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন শিল্পী যামিনী রায়। তোমরা নিশ্চয়ই যামিনী রায়ের নাম শুনেছ। বিভিন্ন জায়গায় যামিনী রায়ের ছবি, আঁকা ছবির নিদর্শন দেখেছ। এই যে যামিনী রায়ের আঁকা একটি ছবির নিদর্শন এখানে দেওয়া রয়েছে, ছবি একটি প্রতিকৃতি এখানে তোমাদের দেওয়া রয়েছে। যামিনী রায় তার চিত্রচর্চা শুরু করেছিলেন ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে। কিছুদিন তিনি ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতো চিত্রচর্চা করেন, কিন্তু তার জন্ম হচ্ছে মেদিনীপুরের বেলিয়াতোড় বলে একটি গ্রামে, এবং গ্রামে জন্ম হওয়ার সুবাদে তিনি লোকশিল্পের ভীষণ কাছাকাছি ছিলেন। এই জন্য তিনি মেদিনীপুর, বেলিয়াতোড়, বাঁকুড়ার বেলিয়াতোড়ে তার জন্ম। মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট, এই বিভিন্ন অঞ্চল থেকে পট চিত্র সংগ্রহ করতে শুরু করেন, এবং এই পট শিল্পের দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। এই নিয়ে তিনি দীর্ঘ অনুশীলন করেন। তিনি ক্রমে ধীরে ধীরে তার চিত্রভাষা অর্জন করেন। যামিনী রায়ের এই ছবি সমতল রঙে আঁকা, চিত্রিত মানুষজন, পশু পাখির অবস্থান পূর্ণ পট জুড়ে, লীলায়িত স্বচ্ছন্দ স্থল তাদের শরীরের বহিরেখা, মানে বর্ডার, সমতল ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ছোট ছোট বড় অলঙ্করণ। তার ছবির বিষয় ছিল মূলত রামায়ণ ও মহাভারতের নারী ও পুরুষ, যীশুখ্রিস্ট, আদিবাসী সমাজ, পশু পাখি ইত্যাদি। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদ
স্বাভাবিকতাকে শিল্পচর্চার একমাত্র পদ বিবেচনা করে যেসব শিল্পীরা নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন, এই পর্যায়ে আমরা আরও কয়েকজন শিল্পীর কথা জানব। যদিও যামিনী রায়ের আলোচনা ক্ষেত্রে আমরা বড় প্রশ্ন হিসেবে এটা তৈরি করব, কিন্তু আরও কয়েকজন শিল্পীর কথা আমরা জানব। তারা এই স্বাভাবিকতাকে শিল্পচর্চার একমাত্র পথ হিসেবে বিবেচনা করেছিলেন। তাদের মধ্যে হচ্ছেন হেমেন্দ্র নাথ মজুমদার। যেমন হেমেন মজুমদারের এই যে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আরেকজন হচ্ছেন অতুল বসু। এই যে ছবিটি, সেটি আমরা অতুল বসুর ছবি হিসেবে দেখতে পাচ্ছি। এই হেমেন্দ্রনাথ মজুমদার মূলত তেল, জল, প্যাস্টেল ও চারকোলে অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন। তার বিভিন্ন প্রতিকৃতি এবং চিত্র আমরা কিন্তু অসাধারণ চিত্র হিসেবে আমরা গ্রহণ করি। এবং তিনি একদা কাশ্মীরের রাজার আমন্ত্রণে কাশ্মীরে যান। পাতিয়ালার রাজশিল্পী পদে তিনি 6 বছর আসীন ছিলেন। আর তিনি তার বাড়িতে ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট প্রতিষ্ঠা করেন। আর শিল্পী নামকরণে তিনি একটি জার্নাল প্রকাশ করেন। তিনি হচ্ছেন হেমেন্দ্রনাথ মজুমদার। এই ছবিটি তাঁর আঁকা। এবার অতুল বসু, তিনি রয়্যাল একাডেমিতে শিক্ষার্থী ছিলেন। তিনি একাডেমিক স্বাভাবিকতা রীতিতেই তিনি আজীবন চিত্রচর্চা করেছিলেন। প্রতিকৃতি চিত্রে তার দক্ষতা, প্রতিকৃতি মানে হচ্ছে কি পোর্ট্রেট, আঁকাতেই তার দক্ষতা ছিল ঈর্ষণীয়। আচ্ছা, এই সমস্ত যে শিল্পীদের কথা আমরা পড়ছি বা জানছি, এদের সম্পর্কে আমরা ছোট প্রশ্ন হিসেবেই করব। তাহলে এখনো পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম তাতে আমরা পটশিল্প বড় প্রশ্ন করব, অবনীন্দ্রনাথ ঠাকুর বড় প্রশ্ন করব, রবীন্দ্রনাথ ঠাকুর বড় প্রশ্ন করব এবং শিল্পী যামিনী রায় বড় প্রশ্ন করব। আর বাকি যেগুলো আমরা আলোচনা করলাম আমাদের ছোট প্রশ্ন হিসেবেই উত্তর তৈরি করতে হবে। তাহলে আমরা এই যে চিত্রকলার ইতিহাস বা বাঙালির চিত্রকলার যে প্রথম পর্যায়ে আজকে আমরা আলোচনা করলাম, এই প্রথম পর্যায়ের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম।